নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ। আমার মেয়ে ক্যামেরা দেখলে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি ওকে করতেই হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে ছাদে চলে এসেছি এবং আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। সকালে নরম রোদ উঠেছে, ছাদ বাগানের রঙিন ফুলগুলো যেন হাসি ছড়িয়ে দিয়েছে চারপাশে। লাল আছে, তারপরে কমলা আছে, সাদা আছে, বিভিন্ন রকমের ফুলের রঙের খেলা যেন সমগ্র ছাদ জুড়ে একেবারে ছেয়ে রয়েছে। আর প্রত্যেকটা ফুল কি সুন্দর, তারা আবার হাওয়ায় দুলছে, যেন ফিসফিস করে কিছু বলছে। এই মুহূর্তে হনুমানজির পুজোর জন্য তুলসী পাতা তুলতে এসেছি এবং তুলসী গাছটার কাছে যখনই যাই তখন যেন মনে হয় পুরো বাতাসটা তুলসীর গন্ধে একেবারে ভরে গিয়েছে। শক্তি আর ভক্তির এক অনন্য মুহূর্ত। তুলসী পাতা হনুমানজির ভীষণভাবে প্রিয় বন্ধুরা, এবং চেষ্টা করবেন যারা হনুমান পুজো করেন তারা অবশ্যই তুলসী পাতাটা দেবেন। যাই হোক, এই মুহূর্তে তুলসী পাতা সহ আরও কিছু ফুল আমি তুলব। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই পামেলা গাছটাকে নিয়ে। পামেলা গাছের ফুল তুলতে গেলে গাছটাকে আলতো করে একটু কাত করতে হয়, যেন বন্ধুর কাঁধে হাত রেখে কিছু চাইছি। ফুলগুলো হাতে আসল কথা হচ্ছে বন্ধুরা, পামেলা গাছটা একটা প্রথম কথা বড় হয়ে গিয়েছে এবং তার ফুলগুলো অত্যন্ত উঁচুতে ফুটছে, যার ফলে হাত পাওয়াটা একেবারে সহজ নয়। আর তার উপরে ফুলগুলো অনেক সময় ড্রেনে পড়ে গিয়ে নষ্টও হয়ে যায়। তো সেই জন্য এইভাবে করে এই উপায়টি বার করে আপাতত ফুলটা তুলছি। তো আমার মেয়েকেই বলছে তুই একটুখানি ফুলটা তুলে দে। ও এক্ষুনি স্কুল থেকে ওকে নিয়ে ফিরলাম আর কি। ওদের অফলাইন ক্লাস বন্ধ হয়ে গেছে, এবারে অনলাইন ক্লাস বন্ধুরা, অনলাইন ক্লাস বন্ধ হয়ে গেছে, অফলাইন ক্লাস কিন্তু ওদের স্কুল চালু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার বন্ধুর কাঁধে হাত রেখে ফুল তোলা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমার বন্ধু পামেলা গাছটা আমাকে কিন্তু ফুল দিয়েছে, তবে ওই আর কি একটুখানি কষ্ট করে নিতে হয় আর কি। এবারে সোজা চলে এসেছি আমার ঠাকুরের কাছে। বাসি ফুলগুলো সমস্ত কিছু তুলে নিয়ে ঠাকুরের যে ছোট্ট সিংহাসনটা আমি করেছি সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আসলে চন্দনের গুঁড়োগুলো ঠাকুরের আসনে একেবারে ভর্তি হয়ে থাকে, আর যখন আমি এই ঠাকুরের সিংহাসনের কাছে আসি তখন চন্দনের মৃদু একটা সুগন্ধ আমার মনকে একেবারে ছুঁয়ে যায়। আমার চন্দনের গন্ধ ভীষণ ভালো লাগে বন্ধুরা, আমি নিজে ভীষণভাবে চন্দন পছন্দ করি। আজকে সন্ধেবেলায় হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে ফোন করে বলল আপনার একটা ডেলিভারি আছে। এটা হচ্ছে ফ্লিপকার্টে ডেলিভারি আমার বাচ্চার দুধ খাওয়ার বোতল। আগের বোতলটা বহু পুরনো হয়ে গেছে, তাই জন্য এই বোতলটার অর্ডার দেওয়া। ইতিমধ্যে সন্ধে নেমে গিয়েছে বন্ধুরা, দেখুন দেখি গল্প করতে করতে কেমন ছপ করে সন্ধে নেমে গেল। সন্ধে নামার সাথে সাথে আকাশটা যেন একেবারে লাল নীলচে পূর্ণ হলো। বলতে পারেন ঠাকুরের সামনে এসে প্রদীপ জ্বালানো। সন্ধ্যের এই সময়টা আমার ভীষণ প্রিয় বন্ধুরা, এবং আলতো করে আগুন ধরাতে, আলো আর ধোঁয়া মিশে তৈরি প্রদীপ দেখাতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার এই ছোট্ট প্রদীপখানে আমি বেশিক্ষণ জ্বালাতে পারি না, তার কারণ একটু ভয়ের আছে, তো অনেক সময় আগুন ধরে যাওয়ার ভয় থাকে, তাই জন্য সঙ্গে সঙ্গে নিভিয়ে দিই। আর এরই পরে একটা ঠাকুরের গান চালিয়ে দিলাম। সন্ধ্যের সময় মন্দ লাগে না। এইরকম ভাবে আমি রোজই একটা করে ঠাকুরের গান চালিয়ে দিই এবং ধীরে ধীরে করে আমার সন্ধ্যের সান্ধ্যকালীন কাজ শুরু করে দিই। এরপর রান্নাঘরে চলে এলাম, তড়িঘড়ি শুরু করে দিলাম আমার সান্ধ্যকালীন কাজকর্ম। প্রথমে চা করলাম, তারপরে আমার দুটি বাচ্চার জন্য দুধ গরম করলাম, দুজনকে ছাতু মিশিয়ে গরম গরম দুধ খেতে দিলাম। তারপরে চোখ পড়লো সিঙ্কে রাখা এক রাশ
বাসনের উপরে। আসলে কিছু কিছু বাসন আমি নিজেই এখন মেজে নিই বন্ধুরা, তার কারণ কাজের মাসিটিকে অতগুলো বাসন একসঙ্গে দিলে প্রথম কথা সে ভালো করে মাজতে পারে না, আর তারপরে বাসনে ময়লাও থেকে যায়। তো এখন থেকে আমি ঠিক করেছি যে কিছুটা বাসন যতটা আমার আয়ত্তের মধ্যে কুলোবে আমি করে রাখবো। আর এই কথাও তো ঠিক বন্ধুরা, কর্মসহায়িকা যারা আছেন তাদেরকেও তো বহু বাড়িতে কাজ করতে হয় এবং বহু বাড়িতে অনেকখানি বাসনই মাজতে হয়, তাই তাদের প্রতি একটুখানি সহানুভূতি হলে এমন কিছু ক্ষতি হবে না। তো যাই হোক, মোটামুটি ধরুন চায়ের বাসন, কাঁচের কাপ, আমার মেয়ে টিফিন বাক্স, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দিব্যি নিজে করাই যায়, এগুলো এমন কোনো বড় কাজ। কলের জল ছলাৎ ছলাৎ করে পড়ছে, সাবানের ফেনা হাতে লেগে আছে, আর একে একে বাসনগুলো একেবারে ধুয়ে চকচকে করে ফেলছি। দিনের সমস্ত ক্লান্তি যেন এই জলের সাথে ধুয়ে কোথায় চলে যাচ্ছে। তবে মানেন তো বন্ধুরা, মাঝে মধ্যে আমি সানডে সাসপেন্স চালিয়েও এই সমগ্র কাজগুলো করি, বেশ ভালো লাগে, বেশ মাইন্ডটা ডাইভার্ট হয় আর মনটাও বেশ ফুরফুরে থাকে। আমি সবসময় যখনই রান্নাঘরে কাজ করতে আসি তখনই আমার মোবাইলটাকে সঙ্গে আনি এবং সেখানে হয় কিছু গান, তা না হলে কোনো গল্প বা কোনো সিনেমা চালিয়ে দিই। তাই দেখতে দেখতে বা শুনতে শুনতে দিব্যি আমার সব কাজ হয়ে যায় আর মনটা বেশ ভালোও থাকে। আগেকার দিনের মানুষরা একটা কথা বলতেন, এই ধরুন আমার ঠাকুমারা বা আমার দিদারা, তারা বলতেন যে মাঝে মধ্যে ঘরের কাজটা করো, ঘরের কাজ করলে কিন্তু মন ভালো থাকে। এই কথা কিন্তু একদম ঠিক। আপনি কাজকর্মের মধ্যে নিজেকে লিপ্ত রাখলে দেখবেন আপনার মন অনেকটা ভালো থাকবে। তবে এই কথার মধ্যে আবার কিছুটা ভুলও আছে। ভুলটা কি বলুন তো? সবসময় কি কাজ করতে ভালো লাগে? সবসময় কি ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, বাসন মাজতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে মন খারাপ হলে কি করবেন? তাহলে মন খারাপ হলে প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন, একটুখানি গল্পের বই পড়বেন, একটুখানি ডায়েরি লিখবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। তো যাই হোক, দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে দিব্যিয়া কিন্তু আমার বাসন ধোয়া একেবারে কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এইবারে একটুখানি রচা নিয়ে বসবো। আমি চা একটুখানি ঠান্ডা করে খাই বন্ধুরা, তার জন্য চাটা করে এই সব কাজগুলো করে ফেলেছি। গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, বাসনগুলো ধুয়ে ফেলেছি। এইবারে একটুখানি চা নিয়ে বসবো। সমস্ত কাজকর্ম মিটতে একেবারে দিনের একদম শেষের যে কাজটি সেটি করতে শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে রাতের খাবার বানানো। রুটি বেলে রুটি করছি, একটা একটা করে রুটি ভাজছি আর সেঁকে নিচ্ছি, আর সেই সঙ্গে রুটির গন্ধে যেন পুরো রান্নাঘরটা ভরে যাচ্ছে। তারপরে হচ্ছে ফ্রিজ গোছানোর পালা। কিছু বাজার নিয়ে এসেছেন আমার হাজবেন্ড, সেগুলোকে ফ্রিজে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। এই তো, এইভাবে করেই তো সারাটা দিন কত সুন্দরভাবে কেটে গেল দেখুন। আর এই বাঁধাকপিটা দেখে আমি ভাবছি যে আনসিজনাল বাঁধাকপি, এ তো খেলেই গ্যাস হবে। যাই হোক, এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই বন্ধুরা আমার দিনের কাজ কিন্তু একেবারেই শেষ হয়ে গেল। আজ বৃহস্পতিবারের সকাল বন্ধুরা, বুধবার আর বৃহস্পতিবার মিলিয়ে আমি একটা ব্লগ আপনাদেরকে দিচ্ছি। বৃহস্পতিবার সকালে উঠেই যখন ছাদে এসেছি, মনটা এত আনন্দে ভরে গেছে যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ফুল ভীষণ ভালোবাসি, আর এগুলো সবই আমার শাশুড়ি মায়েরই কৃতিত্ব। এত সুন্দর রং বেরঙের ফুলে ছেয়ে গেছে ছাদটা, যে ছাদে উঠলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। সাদা, লাল, হলুদ, তারপরে গেরুয়া, বিভিন্ন রঙের। বৃহস্পতিবারের সকালটা শুরু হয় বাসন মাজা দিয়ে। যদিও এই মুহূর্তে অনেকটাই সকাল পেরিয়ে গিয়ে প্রায় দুপুরের পথে দিন নামছে, তো সেই সঙ্গে আমাদেরও কাজকর্ম চলছে রোজকার মতন। যাই হোক, সমস্ত কাজকর্ম মেটানোর পরে এখন আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। সারাটা রাস্তা জলমগ্ন বন্ধুরা, পা বাড়ালেই ঢেউ কেটে যায়। প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হচ্ছে ভীষণ সাবধানে। কোথাও হয়তোবা গর্ত আছে, কোথাও হয়তোবা পাথর লুকিয়ে আছে। এই সমস্ত
কোথায় যে কি অবস্থায় রাস্তা রয়েছে বা রাস্তাঘাটের কোথার কি অবস্থা হয়ে রয়েছে, বিশেষত জলের তলায়, সেটা বোঝা যায় না ওপর থেকে। যাই হোক, সেগুলোর কিছু মাথায় রেখেই রোজই মানুষ যেভাবে করে জীবন যুদ্ধে জয়ী হয়ে চলেছে, আমিও তার অংশ। সত্যি কথা বলতে কি বলি বলুন তো বন্ধুরা, মানে এগুলো নিয়ে কারা ভাববে, কাদের ভাবা উচিত, তারা কেন ভাবছে না, এগুলো নিতান্তই একটা কৃত্রিম সমালোচনা আমার কাছে এখন হয়ে দাঁড়িয়েছে। কারণ এগুলো একটা উদ্দেশ্যহীন আলোচনা, যে আলোচনার কোনো শেষ নেই, শুধুমাত্র টাইম পাস। আমার কাছে তো অন্তত সেটাই মনে হয়। হ্যাঁ, লিলুয়াতে প্রত্যেক বছর বৃষ্টি হবে, প্রত্যেক বছর জল জমবে। শুধুই কি লিলুয়া? না না, তা কেন, বালি, বেলুর, হাওড়া, দাসনগর সমস্ত জায়গা আছে, রামরাজাতলা, শালকিয়া, আর কত নাম নেব বলুন তো। প্রত্যেক বছর বৃষ্টি হবে, প্রত্যেক বছর মানুষ নানা কথা বলবে, চায়ের দোকানে দোকানে এই জল জমা নিয়ে আলোচনা হবে। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্ত আলোচনা এখন সমালোচনায় পরিণত হয়েছে, এবং এই দুটো জিনিসেরই কোনো উদ্দেশ্য নেই। সমালোচনাটাও উদ্দেশ্যহীনভাবে হচ্ছে, আলোচনাটাও উদ্দেশ্যহীনভাবে হচ্ছে। মানুষের অভ্যেস হয়ে গেছে। এই যুদ্ধটা মানুষ নিজের জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছে, কেউ কেউ আবার ভাগ্য হিসেবেও মেনে নিয়েছে। যাই হোক, ঠিক আছে। আসলে আসল চ্যালেঞ্জটা কোথায় জানেন তো? প্রতিকূলতার মধ্যে আপনি নিজেকে কতটা ভালো রাখতে পারছেন, এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। ভালো অবস্থায়, ভালো জায়গায় তো সবাই থাকতে পারে, সবাই আনন্দিত হতে পারে, কিন্তু এই আমাদের মতন যারা নিত্য যুদ্ধে আমরা জয়ী হয়ে চলেছি, তাদের মতন কজন আছে, তাদের মতন কজন এই ভাগ্যকে মেনে নিয়ে চলছে বলুন তো? এটাই তো আসল ভালো থাকা, তাই না? যাই হোক, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে খুব সাবধানে পা ফেলতে ফেলতে এগিয়ে চলেছি। আর দেখুন, জলে কেমন গাছের ছায়া পড়েছে। একটা বাইক যখন চলে গেল, তখন যেন ঢেউ খেলে গেল। আর যে জুতোটা আমি কিনেছি, বিশ্বাস করুন বন্ধুরা, এতটা জলে না এই জুতো কোনো কাজ দেয় না। ও ভেতরে একটু আপনার জল ঢুকবেই ঢুকবে। যাই হোক, ঠিক আছে, কোনো না কোনো দিন হয়তো কারণ কোনো না কোনো মানুষের দয়া হবে, মায়া হবে, তখন ঠিক এই পরিস্থিতির পরিবর্তন হবেই হবে। যাই হোক, লিলুয়ার জলের জন্য মানুষের প্রতিদিনের কষ্ট যেন থামেই না। কেউ প্যান্ট গুটিয়ে, কেউ জুতো হাতে, কেউ আবার কাঁধে ব্যাগ নিয়ে এগোচ্ছে। সবাই যেন একটা অদৃশ্য নদী পার হচ্ছে, প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে। চ্যালেঞ্জ, জীবনটাই হচ্ছে চ্যালেঞ্জ। এইভাবে করে বেঁচে থাকা, তাও আবার এই 3 মাস, সত্যি কথা অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয়। কিছু কিছু দোকানে তো জলও ঢুকে গেছে, দোকানের চৌকাঠ পেরিয়ে একেবারে দোকানের ভেতরটা থই থই অবস্থা। সেই সমস্ত দোকানের যারা আর কি অধিকর্তা, তারা তারই মধ্যে দোকানদারি করছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে আমি আমার মেয়ের স্কুলের মাইনা যে ব্যাংকটাই দিতে যাই, সেই ব্যাংকও সম্প্রতি উঁচু করা হয়েছে, মানে সেখানেও জল ঢুকেছে। তার মধ্যেও কিন্তু কাজ থামেনি। আসলে কোনো কিছুর জন্য কাজ থামে না। একটা কথা আছে না, যতই যা হয়ে যাক, কাজ চলতেই থাকবে। আসলে কি জানেন বন্ধুরা, প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে আসে লড়াই করতে। প্রত্যেকের লড়াই আলাদা আলাদা, প্রত্যেকের লড়াইয়ের সঙ্গে কোনো তুলনা চলে না। তবে অনেক মানুষ আছেন যারা আবার আমার নিজের দুঃখের সঙ্গে অন্যের দুঃখের তুলনা করতে বড্ড বেশি ভালোবাসেন। তাদেরকে আমি অশিক্ষিত ছাড়া দ্বিতীয় কিছু বলতে পারি না, কারণ এটা বড় হাস্যকর বন্ধুরা। মানুষ আলাদা হয়, মানুষের ভাগ্য আলাদা হয়, আসলে তুলনাটা কি সত্যি করা চলে না। যাই হোক বন্ধুরা, জীবন থেমে থাকে না। এই জল, এই দুর্ভোগ পেরিয়ে প্রতিদিনের মতন চলতে হয়, কারণ পথ যতই ভিজে থাকুক, সময় কারোর জন্য থেমে থাকে না। যাই হোক, আমার কথোপকথন আপনাদের সঙ্গে আজকে এখানেই শেষ। মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আমার মেয়ে স্কুলে গিয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে, এটা দেখে আমার ভালো লাগছে। তো এখন চলুন বাড়ি ফিরে আপনাদের সাথে একটুখানি সামনাসামনি এসে কথা বলি। लागे न
বাড়ি পৌঁছে গেছি, আমার পুরো লেপটে গেছে। ভাগ্য ভালো রিক্সাওয়ালাটা পেলাম, আর সব রিক্সাওয়ালা জানেন তো আসতেও চায়, মানে চায় না। তো যাই হোক, ঠিক আছে, মোটামুটি আজকের দিনটা নির্বিঘ্নে কাটলো। কালকেও ঠিক চেষ্টা করবো। আমি ওনাকে বললাম যে আপনি আমাকে দেখলে দাঁড়াবেন, তাহলে আমি আপনার রিক্সা করি আর কি আসবো। যদি বৃষ্টি আর না হয়, মোটামুটি কালকে আরও একটু জল কিন্তু কমে যাবে, দেখা যাক এবার। মানে বৃষ্টি না হলে আর কি আরেকটুখানি জল হয়তো বা কমবে, আর বৃষ্টি হলে তো আবার ওই একই। তবে আমার মনে হয় বৃষ্টি যদি হয় তাহলে হয়তো বা অনলাইন ক্লাসও হতে পারে, আর না হলে অফলাইন ক্লাসই হবে। তবে স্কুলে এসেছে, বাচ্চারা এসেছে। আর আমার মেয়েকে দেখে যেটা আমি বুঝলাম, এরা সত্যি স্কুলটাকে মিসও করেছে। এই সপ্তাহ 2-1 ধরে কিন্তু স্কুলটাকে মিস করেছে। যাই হোক, শনিবার দিনকার যদি সব ঠিক থাকে তো চাম্পাহাটিতে যাওয়ার কথা আছে আমার, সেখানেও একটা ব্লগ হবে। ওই শনিবারে গিয়ে সোমবারে চলে আসবো আর কি, আমার একটা বিশেষ দরকারের জন্যই আর কি যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, কালকে থেকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম। ফুল তোলা এই সমস্ত কিছু দেখিয়ে, ঠাকুরের পুজো টুজো, মানে পুজোটা হয়তো দেখাতে পারিনি, ওই ঠাকুরের ফুল তোলা দিয়ে মানে শুরুটা করেছিলাম। আজকে দুপুরেই শেষ করলাম, পুরো গোটা একটা দিনের ব্লগ হয়ে গেল, বুধবার আর বৃহস্পতিবার মিলিয়ে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করুন, সব নোটিফিকেশান সমস্ত ভিডিও যাতে আপনি দেখতে পারেন। আর অনেকেই আছেন আমার সাবস্ক্রাইবার যারা বেল আইকনটাকে প্রেস করেননি, তারা প্লিজ প্রেস করুন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, যাতে আমার চ্যানেলও সাবস্ক্রাইব করেছেন এবং বলেছেন দিদি পাশে থাকবেন, আমি কিন্তু তাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করেছি, বেল আইকনও প্রেস করেছি। তাই ইকুয়ালি আমিও এটা চাইছি, আপনারাও প্লিজ বেল আইকনটাকে প্রেস করুন আর নিয়মিত আমার চ্যানেলটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতন তাহলে ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। একটু কম ব্লগ করছো।